দর্শক সমকালের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি সিকান্দার আলী যুক্ত হয়েছি ক্রিকেটের সর্বশেষ আপডেট নিয়ে। আপনারা জানেন বিসিবির নির্বাচন অক্টোবরের প্রথম সপ্তাহে, কিন্তু এই নির্বাচন হবে কিনা তা নিয়ে সন্দেহ বা সংশয় তৈরি হয়েছে। দুঃখজনক হলেও সম্প্রতি কিছু বিষয় নিয়ে উত্তেজনাও তৈরি হয়ে গেছে। কেন উত্তেজনা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে আপনারা দেখে থাকবেন যে অলরেডি কিন্তু কিছু সার্কুলার সবার মোবাইলে ঘুরছে। একটা সার্কুলার হচ্ছে আমিনুল ইসলাম বুলবুলকে ডিভিশনাল কাউন্সিলর করা হয়েছে। অর্থাৎ ডিভিশনাল কাউন্সিলর কেন, ওখানে যে অ্যাডহক কমিটি রয়েছে সেই অ্যাডহক কমিটিতে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, তিনি ছিলেন না এর আগে। এখানে আশরাফুল ছিলেন, সেই জায়গা থেকে আশরাফুলকে হটিয়ে এখন বুলবুলকে আনা হয়েছে, কারণ বুলবুল সরকারের অনুগত। তারপরে যদি আপনি চিন্তা করেন, এরপরে যাকে দেখছি আমরা নাজমুল বিন ফাহিম, তিনিও সরকারের অনুগত। তারা দুজনে এসেছেন এনএসসি কোটায় এবং এখানে তারা পরিচালনা পর্ষদে যুক্ত হয়েছেন। তার পরবর্তীতে বুলবুল নির্বাচিত সভাপতি পরিচালকদের দ্বারা, অর্থাৎ ছোট্ট যে কমিটিটা রয়েছে অ্যাডহক, বর্তমান যে নির্বাচিত পরিচালনা পর্ষদ রয়েছে সেই পরিচালনা পর্ষদের 9 জন ছিলেন, সেই জায়গায় 9 জন থেকে আপনার নির্বাচিত হয়ে তিনি প্রেসিডেন্ট হয়েছেন। পূর্ণ কমিটি নয়। কিন্তু এটা কেন করা হচ্ছে যে আমিনুল ইসলাম বুলবুলকে ডিভিশন আর নাজমুলকে জেলায় কেন আনতে হলো এই কারণে যে পরবর্তীতে জাতীয় ইলেকশনের পরে যদি নির্বাচিত কমিটি আসে, অর্থাৎ যারা সরকার আসবে, সেই সরকার যদি চায় এনএসসি কোটা থেকে যদি কেউ পরিচালক হয়ে সভাপতি হন, তাকে সরিয়ে দেওয়া যাবে এবং সেই প্রক্রিয়াটা খুব সহজ, একেবারে ইজি। সরকার যারা থাকেন তারা খুব সহজেই পারেন। আর এই ডিভিশন বা ইতে আনার অন্যতম কারণ হলো এখানে আপনি সরাসরি এখান থেকে কাউন্সিলর হলে তাদের ভোটে, এই ডিভিশন বা জেলার কাউন্সিলরদের ভোটে পরিচালক হবেন এবং তাদেরকে আপনি 5 বছরের জন্য রেখে দিতে হবে। যদি তাকে আপনি হটিয়ে দিতে পারবেন, সেটা একটা সিস্টেম আছে। সিস্টেমটা হলো সভাপতিকে যদি আপনি আইনি প্রক্রিয়ার মধ্যে ফেলে দিতে পারেন, কিংবা অন্য আরও অনেক রকম প্রক্রিয়া আছে। মানে কাউকে যদি হটাতে চান আপনার দেশ থেকে বা প্রক্রিয়া থেকে, তাহলে অনেক রকমের নিয়ম আছে, শৃঙ্খলা আছে। আইসিসি এখানে ম্যাটার করবে না কেন? কারণ আমিনুল ইসলাম বুলবুলকে বা নাজমুল বিন ফাহিমকে এইভাবে যে প্রক্রিয়ায় আনা হোক না কেন, যদি নির্বাচিত হয়, তারপরে মেজরিটি কিন্তু সরকার নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে বদলে যাবে, তাদের স্ট্যান্ড চেঞ্জ হয়ে যাবে। সেই স্ট্যান্ড চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে সভাপতি এখন যাকে বানানো হচ্ছে বা বানানোর চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর হবে এবং সেই কাউন্সিলরের প্রজ্ঞাপনটা আপনারা দেখেছেন যে কেবলমাত্র অ্যাডহক কমিটিতে যারা রয়েছেন তারাই কাউন্সিলর হতে পারেন। অর্থাৎ সরকার মনোনীত যারা অ্যাডহক কমিটি আছে সেই কমিটির সদস্যরাই হবেন কাউন্সিলর বিসিবির, এবং তারাই আসলেও ঠিক করবেন গঠনতন্ত্রে কী পরিবর্তন আনা হবে এবং তারাই ঠিক করবেন কে পরিচালক হবেন, নাকি সেই পরিচালকরাই আবার নির্বাচিত করবেন সভাপতি। সেই ক্ষেত্রে আমিনুল ইসলাম বলবো এক দলের প্রার্থী, অর্থাৎ যারা এখন পারে রয়েছেন তাদের। আর তামিম ইকবাল তিনি হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী, এখন সমর্থন দিয়েছে, যদিও এখন সেটা প্রত্যাহার করে নেওয়া হয়েছে বা বলা হচ্ছে যে না, বিএনপি সরাসরি এখানে সম্পৃক্ত না। তামিম ইকবাল একজন সাবেক খেলোয়াড় হিসেবে ক্লাব কোটা থেকে তিনি নির্বাচিত হবেন বা নির্বাচন করবেন পরিচালক পদে। তার পরবর্তীতে সভাপতি হতে পারেন কি না পারেন সেটা হলো পরের বিষয়। যদি তাদের মেজরিটি পরিচালক থাকে, পর্ষদ থাকে, তাহলে তারা হবেন অবশ্যই। কিন্তু বর্তমানে যেটা তৈরি হয়েছে, আমরা 3টা সার্কুলার দেখেছি। প্রথমত আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল বিন ফাহিমকে ডিভিশন এবং জেলা থেকে আপনার কাউন্সিলর করা হয়েছে, যেখানে আশরাফুলকে বাদ দেওয়া হয়েছে এবং আরেকজন লোককে জেলা থেকে বাদ দেওয়া হয়েছে। 2, প্রজ্ঞাপন জারি করা হয়েছে গণতন্ত্র সংশোধনের ব্যাপারে। 3, আরেকটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সেটা হচ্ছে শুধুমাত্র অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর মনোনীত করা যাবে এবং ডিসিরা তাই করবেন। আগে যেটা ছিল না, বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিয়মও কিন্তু সেটা নেই। অর্থাৎ ক্রিকেট বোর্ডের নিয়মে যেটা রয়েছে, অর্থাৎ ধারায় যেটা রয়েছে, সেই ধারাটা হলো যে আপনি সাবেক যে কোনো ক্রিকেটার কিংবা সংগঠক তাদেরকে কাউন্সিলর হিসেবে মনোনীত করতে পারবেন এবং তারা বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজ করবেন, কাউন্সিলর হবেন। তো সেই ক্ষেত্রে এখন যেহেতু দেশের প্রেক্ষাপটটাই ভিন্ন, সেই প্রেক্ষাপটের কারণে সব কিছুই আসলে নিয়ন্ত্রিত। যদিও গত 12 বছরও নিয়ন্ত্রিত ছিল, সেই একই প্রেক্ষাপট আসলে পরিস্থিতি রাষ্ট্রের কিছু জায়গা বদলাইলেও কিন্তু স্পোর্টসের প্রেক্ষাপট হয়তো বদলায়নি, একই রকম রয়ে গেছে। প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি এখন। এই প্যাটার্নটাই হয়তো বাংলাদেশের ক্রিকেটকে আবার একটা টালমাটাল করতে পারে, যেটা হচ্ছে যদি ডিভিশন ক্লাব এরা যদি একদিকে দাঁড়িয়ে যায় এবং ক্লাবগুলো বলে যে আমরা আর লিগে খেলবো না, কিংবা আদালতের শরণাপন্ন হয়, সেটা কিন্তু একটা বিপদের কারণ হয়ে দাঁড়াবে। খেলা না হলে বাংলাদেশের ক্রিকেটাররা এরপরে ক্রিকেট কিন্তু আর স্ট্রং ব্যাকগ্রাউন্ড নিয়ে থাকবে না। এখন যদি কেউ মনে করে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে 1300 কোটি টাকা রয়েছে, সেটার প্রতি অনেকেরই লোভ, বা সেখান থেকে এটাকে ছিনিয়ে নেওয়ার, কত তাড়াতাড়ি এটাকে খরচ করে সব কিছু শেষ করে দেওয়া যায়, এসেই ক্ষমতা এসেই ধরে নিয়ে চলে যাব, চলেন এটাকে উৎসব করি,
আমি ক্লাব না হলেও আমার চলবে, আমি এই টাকা দিয়ে ক্রিকেট চালিয়ে দেবো, তাহলে কিন্তু বোকার সঙ্গে বাস করবেন। আপনারা জানেন না, টাকা ফুরিয়ে যেতে বেশিক্ষণ লাগে না, কিন্তু ক্লাব বা এইসব জায়গাকে যদি আপনারা খুব আন্তরিকভাবে হ্যান্ডেল করতে না পারেন তাহলে বিপদের কারণ হবে, স্ট্রাইক হবে, আন্দোলন করে। এখন যদি কোর্টে যায় কেউ, যে 14টা ক্লাব বাতিল করার জন্য সর্বাত্মক চেষ্টা চলছে। অর্থাৎ এই যে ক্রিকেটার রয়েছেন বা যারা রয়েছে এই সম্প্রতি এই বিসিবির সঙ্গে যুক্ত হয়েছে, তাদের মধ্যে এই পলিটিক্সের কারণে এরকম পলিটিক্স অনেকদিন দেখা যায়নি। পলিটিক্স একেবারে খুব বিষায়িত করে তুলছে পরিবেশটাকে, যেটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের জন্য ক্ষতির কারণ। তামিম ইকবাল, আপনি যদি দেখেন যে ফেয়ার কিছু হবে তাহলে ইলেকশন করেন, আর যদি না দেখেন যে ফেয়ার হচ্ছে না, সবই আনফেয়ার, তাহলে আত্মসমর্পণ করেন। কারণ বাংলাদেশের ক্রিকেট কিন্তু এখন ফেয়ার জায়গায় আছে বলে মনে হয় না। একেবারে কন্ট্রোলড, নিয়ন্ত্রিত এরকম হতে পারে। যদি হয় তাহলে কিন্তু খুবই বিপজ্জনক। ধন্যবাদ।